ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। একটু অনুগ্রহ করে জানিয়ে দেবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আশা করছি সকলে ভালো আছেন। একটু অনুগ্রহ করে জানিয়ে দেবেন ভয়েস। যেহেতু আজকে ক্লাসটা আমাদের ফ্রি, আমি সকলকে অনুরোধ করব যারা আমাকে চিনেন এবং যে আমার ক্লাস করেন, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে ক্লাসটা একটু কষ্ট করে সকলের মাঝে শেয়ার করে দেন। বন্ধু বান্ধবী যারা আছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মেনশন দেওয়ার দরকার নাই, জাস্ট বন্ধু বান্ধবীদেরকে দিলেই হবে। বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দেন। আমরা কিন্তু আইসিটির যে প্রথম অধ্যায়টা আছে, একটা ক্লাসে কিন্তু আজকে আমরা পুরো অধ্যায়টা শেষ করব, ঠিক আছে? একটা ক্লাসে আমরা পুরো অধ্যায় কভার করব, ঠিক আছে? একটা ক্লাসে আমরা কিন্তু পুরো অধ্যায় কভার করব। যারা যুক্ত হয়েছেন আমি সকলকে অনুরোধ করব একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন, যেন বেশি সংখ্যক ভিউ হলে যেন সকলে মিলে আমরা লাইভ ক্লাসটা করতে পারি। তানহা ভাইয়া ভালো আছি। আহাদ, সঞ্জিদা, রেহাত, ফাহিম, ঈশানিশা, আফরিন আক্তার, বাইজিদ মুস্তামিম, নিশিরাতের চাঁদ, নিশিরাতের চাঁদ। আমি সবসময় ভালো থাকি, বিশেষ কোনো কারণ ছাড়া আমার কখনো মন খারাপ হয় না। আমি সবসময় ভালো থাকি, আর সবচেয়ে বেশি ভালো হয়ে যায় আমি যখন যে আমি আপনাদের সামনে চলে আসি, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ফারদিন, ওয়েলকাম তোমাকে। তোমাকে মনে হয় আজকে আমি ফার্স্ট দেখতেছি। একটু কষ্ট করে লাইভে যারা যুক্ত হয়েছেন লাইভ ক্লাসটা একটু কষ্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। বন্ধুদের সাথে একটু কষ্ট করে আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি সকলকেই বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন, যেন আমরা একসাথে সবাই মিলে বন্ধুদেরকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। আজকের ক্লাসটা কিন্তু খুব অ্যামেজিং হবে। কারণ কি জানেন? কারণ আমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রতি বছরে একটা করে প্রশ্ন থাকে, ঠিক আছে? একটা সৃজনশীল থাকবে যেটার মধ্যে 10 নাম্বার। আর এখান থেকে মিনিমাম 2টা, মানে এই 2টা মিনিমাম থাকবে, সর্বোচ্চ 3টাও থাকে, 4টাও থাকে, ঠিক আছে? মিনিমাম 2টা এমসিকিউ থাকবে। 2টা এমসিকিউ এ মার্ক 2 নাম্বার। অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে কিন্তু আমাদের 12 নাম্বার কভার হয়ে যায়, এবং এই অধ্যায়টা একদিন পড়লেই হয়ে যায়। আজকের ক্লাসে কিন্তু আমাদের প্রথম অধ্যায় কভার হয়ে যাবে। তার মানে
আমরা হচ্ছে ওভারঅল একটা ক্লাস করলেই কিন্তু আমাদের ফাইনালের 12 নাম্বার কনফার্ম করে ফেলতে পারতেছি, ঠিক আছে? মাত্র একটা ক্লাসেই কিন্তু আমরা ফাইনালের 12 নাম্বার কনফার্ম করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আমি সকলে বলবো আপনারা 43 জন লাইভে যুক্ত আছেন, 43 জন 2 জন করে 86 জন বন্ধুদেরকে মেনশন করেন, তাহলে 100 জন ভিউ হয়ে যাবে ভিউয়ার, আমাদের ক্লাসটা নিতে তখন ভালো লাগবে। মারিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট করে ফেললাম নাকি? না, লেট করে ফেলেননি, আমাদের ক্লাসটা কিন্তু আরো 1 মিনিট পরে শুরু হবে, আমাদের ক্লাসটা আরো 1 মিনিট পরে শুরু হবে, আপনি লেট করেননি, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা প্রথম অধ্যায় শুরু করব, প্রথম অধ্যায় শুরু করব। শাওন ওয়ালাইকুম আসসালাম। আহাদ ইসলাম থ্যাংক ইউ সো মাচ। মশিউর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি আলামিন ভাইয়া, আপনি তো আমাকে দেখতে পারেন না, আপনি তো আমাদেরকে দেখতে পারেন না। কেন দেখতে পারি না? অবশ্যই দেখতে পারি। রাব্বি হোসেন এমসিকিউ করাবেন ভাইয়া? না, আমরা হচ্ছে থিওরি পড়বো, আমরা প্রথম অধ্যায়ের থিওরি পড়বো আজকে। ঐশী ফার্স্ট চ্যাপ্টার 25 ব্যাচ যারা সকলেই পারবেন, কারণ এটা হচ্ছে অনেক ইজি একটা চ্যাপ্টার, এটা অনেক ইজি একটা অধ্যায়, ঠিক আছে? নিশিরাতের চাঁদ, আমরা সি প্রোগ্রামিং পড়তেছি হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচে। আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি, এটা 26 ব্যাচের জন্য, মূলত আজকের ক্লাসটা ফ্রি, 26 ব্যাচের জন্য হচ্ছে মূলত আজকের ক্লাসটা ফ্রি। আমরা প্রথম অধ্যায়, কারণ 26 যারা নতুন কলেজে ভর্তি হয়েছে, অনেকের কলেজে হচ্ছে প্রথম অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে, প্রথম অধ্যায় থেকে ক্লাস করানো হচ্ছে, অনেকেরই রিকোয়েস্ট ছিল, যেই কারণে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ে আজকে আমরা ফ্রি ক্লাস নিব। আমাদের যে পেইড ব্যাচের রুটিন অনুযায়ী ক্লাস, এটা পেইড ব্যাচের রুটিন অনুযায়ী ক্লাস চলবে, ঠিক আছে? আর আশা করছি এই আইসিটি বইয়ের পিডিএফটা সকলে পেয়েছেন, আমি এটা ড্রাইভ লিঙ্কটা গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। হ্যাঁ, আশা করছি দেখা যাচ্ছে। যারা পাননি তারা হচ্ছে গ্রুপ থেকে নিয়ে নিন, যারা পাননি তারা গ্রুপ থেকে নিয়ে নিন, ঠিক আছে? যারা পাননি তারা গ্রুপ থেকে নিয়ে নিন। অনেক আমি হয়তো দেখি না, কিন্তু ইন্টেনশনালি এরকম ওটা অবশ্যই না যে কারো কমেন্ট পড়ি না, যেটা সামনে আসে সবগুলোই পড়ি। হুমায়রা জান্নাত ভালো আছে, সৌরা রাজান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তামিদা জান্নাত ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। জয়, এটা কি আপনি নাকি জাকিরুল ইসলাম জয়? হ্যাঁ, আচ্ছা, গুড, ওকে। এটা পিডিএফ না, আর ফার্স্ট অধ্যায়ের পিডিএফ এ তেমন কোনো কিছু নেই আসলে, যদি আপনাদের লাগে আমি দিয়ে দিব। আগে আমরা ছোট কিছু আলোচনা করে নিব, আমি জাস্ট দেখায় যাবো, কারণ এগুলো আপনারা সকলেই পারেন, কিন্তু আমি যখন একটু একটু করে বলবো তখন হচ্ছে যে আপনাদের জিনিসগুলো আর একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে? হয়তোবা অনেকেই বইয়ের অনেক টপিক গুলো পড়ছেন, জানেন না, আমি জাস্ট একবার করে জাস্ট দেখায় যাব, তারপরে আমি মেন টপিক গুলো নিয়ে আলোচনা করব। আমার গলা ঠিক করতে পারতেছি না। না, 25 ব্যাচ থাকেন, যাদের পড়তে হবে তারা থাকেন, চলে যায় কেন যাবেন, ঠিক আছে? আমরা একটু দেখবো কি কি আছে, এগুলো আপনারা সকলেই পারেন, সকলেই যেহেতু জেনারেশন জেড, আমরা সকলে জেনারেশন জেড, রাইট? আমরা হচ্ছে সকলেই জেনারেশন জেড, রাইট? সো জেনারেশন জেড এর হচ্ছে যে আপনারা মোবাইল ফোন ইউজ করেন, আমার কাছে মনে হয় যে আপনারা পিএসসি পাস করার পরেই হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো না কোনো ভাবে, হয়তো আগে কম ইউজ করতেন, এখন তো পুরোপুরি ভাবে ইন্টারনেটের সাথে যুক্ত। সো জেনারেশন জেড কে এই টপিক গুলা পড়ায় সময় নষ্ট আমি করবো না, জাস্ট আমি জাস্ট দেখায় যাব কি কি আছে,
এবং কি কি আমাদের পড়তে হবে, কারণ এখানে অনেক কিছু আছে, অনেক কিছু পড়তে হবে না। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে বিশ্বগ্রাম, এই শব্দটার সাথে আমি একটু কথা বলবো। এখানে লেখক যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে পুরো বিশ্বটাকে, মানে আমাদের পুরো ওয়ার্ল্ডটাকে, পুরো পৃথিবীটাকে একটা গ্রামের সাথে তুলনা করছে। এটা কেন, কিভাবে? একটা গ্রাম কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে, রাইট? কয়েকটা পাড়া মহল্লা নিয়ে একটা গ্রাম হয়, রাইট? আমি একটা গ্রামকে যেরকম ভাবে ইজিলি শেট আজকে চা খেতে পারিনি তাড়াহুড়ার জন্য, এর জন্য আমার গলা খুবই খারাপ লাগতেছে। আচ্ছা যাক, আমরা শুরু করি। আমরা যেরকম একটা গ্রামকে ইজিলি অ্যাক্সেস করতে পারি, কারণ গ্রামের মধ্যে যে মানুষগুলো থাকে সকলের সাথে আমার যোগাযোগ হয়, রাইট? লাইক একটা গ্রামে মনে করেন 100 জনের মানুষ আছে, আমার কিন্তু একটা গ্রামের প্রত্যেক মানুষের সাথে আমার যোগাযোগ আছে কোনো না কোনো ভাবে, এবং আমি সবাইকেই কিন্তু চিনি আমার গ্রামের। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন আপনার গ্রামের কথা, আপনার গ্রামে যে 100 জন মানুষ আছে আপনি কিন্তু সবাইকে কোনো না কোনো ভাবে চিনে থাকেন। লেখক এইখানে বিশ্বগ্রাম দ্বারা যে জিনিসটা বুঝাইছে সেটা হচ্ছে বিশ্বটাকেও লেখক একটা গ্রামের সাথে তুলনা করছে। আমি গ্রামের সাথে গ্রামের মানুষকে যেভাবে আমি চিনি সেই রকম ভাবে বিশ্বটাকেও আমি চিনি। সেটা কিসের ফলে? সেটা হচ্ছে ইন্টারনেটের ফলে। ইন্টারনেটের ফলে আমরা বিশ্বটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি এবং একটা গ্রামের সাথে তুলনা করছি। সেটা কিরকম আরেকটু ভালোভাবে বুঝাই। মনে করেন দেখেন, মনে করেন ইউএসএ তে আপনার একজন মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন, বা ইউএস এর একটা ওয়েবসাইট আপনি ভিজিট করবেন, ঠিক আছে? আপনি ইন্ডিয়ার একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডক্টরের সাথে, ঠিক আছে? ইন্ডিয়ার একজন ডক্টরের সাথে আপনি যোগাযোগ করবেন। অথবা মনে করেন আর্জেন্টিনা মনে করেন যে খেলা হচ্ছে, সেই খেলাটা আপনি বাংলাদেশে বসে দেখবেন, ঠিক আছে? এই প্রত্যেকটা কাজ সম্ভব কিনা? প্রতিটা কাজে কিন্তু সম্ভব। প্রতিটা কাজ কেন সম্ভব হয়েছে? কারণ কি, আমরা একে অপরের সাথে ইন্টারনেটের সাথে যুক্ত, যেই কারণে বহির্বিশ্বে যা কিছু ঘটতেছে সবকিছু আমরা দেখতে পারতেছি এবং আমরা একে অপরের সাথে কানেক্টেড। আরেকটু ভালো করে বুঝাই, ইউএসএ তে মনে করেন একজন মানুষ আছে, তার নাম হচ্ছে এ, ঠিক আছে? আর বাংলাদেশে মনে করেন একজন মানুষ আছে, তার নাম মনে করেন বি। এ কি চাইলে বি এর সাথে কানেক্টেড হতে পারবে? অবশ্যই হতে পারবে। সে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে সে কিন্তু ইউএসএ থাকা মানুষের সাথে একটা বাংলাদেশের মানুষ খুব ইজিলি কানেক্ট হতে পারবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কানেক্ট কেন হবে? কানেক্টের অনেক ধরনের পারপাস থাকতে পারে। মেইন যে পারপাস থাকে সেটা হচ্ছে বিজনেস পারপাস, ঠিক আছে? বিজনেস পারপাসে এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষ কানেক্টেড হয়ে থাকে। এখন আমি কিন্তু ইন্টারনেটের থ্রু দিয়ে, ইন্টারনেটের ফলে আমি কিন্তু কি করতে পারতেছি, বাংলাদেশে বসে ইউএস এর একটা মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি, তার সাথে আমি ঘরে বসে ব্যবসা করতে পারতেছি, তার সাথে আমি ঘরে বসে আরো অনেক ধরনের কাজ করতে পারতেছি। এটা কিসের জন্য হয়েছে? হচ্ছে ইন্টারনেটের জন্য। এবার আসেন বিশ্বগ্রাম। আপনি যেরকম আপনার গ্রামের মানুষের সাথে আপনি ইজিলি কমিউনিকেশন করতে পারতেছেন, আপনি ইন্টারনেটের কারণে আপনি এরকম সবার সাথে আপনি খুব ইজিলি কমিউনিকেশন করতে পারতেছেন, যেই কারণে লেখক এই জিনিসটাকে বিশ্বগ্রামের সাথে তুলনা করছে। বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আপনারা লিখতে পারবেন কিনা। আমি জাস্ট একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করছি বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ জিনিসটা কি, ঠিক আছে? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ জিনিসটা কি, আমি এটা একটু জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমরা জাস্ট এখন একটা একটা জিনিস যাব আর একটু স্কিপ করবো, ঠিক আছে? আমাদের এই জিনিসগুলো কোনো কিছু লাগবে না, কারণ এগুলো আমরা অলরেডি পারি, ঠিক আছে? এগুলো আমাদের কোনো কিছু লাগবে না।
এগুলো আমরা সবই পারবো। আমার জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে, এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। স্যাটেলাইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি আপনার একাডেমিকে নাও থাকে, আপনার বাস্তব জীবনে জানার জন্য হলেও আপনার এটা পড়া প্রয়োজন। স্যাটেলাইট জিনিসটা কি, অনেকেই নাম শুনেছেন, অনেকে হয়তো শুনেননি, এবং এটা কি, কিভাবে কাজ করে সেইটা হয়তো অনেকে জানেন না। সো আমরা এটা একটু ভালোভাবে জানবো স্যাটেলাইট জিনিসটা কি। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ওয়াইফাই ইউজ করি তারা ইন্টারনেট অ্যাক্সেস কোথা থেকে পাই? আমার বাসায় যে রাউটার আছে, রাউটার থেকে পাই, রাইট? যারা সিম ইউজার, যারা সিম দিয়ে নেট ইউজ করে থাকে, তারা কই থেকে পায়? তার আশেপাশে নিকটস্থ এরিয়ায় যে নেটওয়ার্ক টাওয়ার আছে, সে নেটওয়ার্ক পায়া থেকে কই থেকে? নিকটস্থ টাওয়ার থেকে। আমি কথাগুলো আবারও বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্যাটেলাইট জিনিসটা আপনার একাডেমিকের জন্য যদি নাও পড়েন, আপনার বাস্তব জীবনের জন্য হলেও আপনার এটা জানা দরকার, স্যাটেলাইট, ঠিক আছে? আমরা ওয়াইফাই এর অ্যাক্সেস পাই কই থেকে? রাউটার থেকে। আর যারা সিম ব্যবহার করে তারা ইন্টারনেটের অ্যাক্সেস কই থেকে পায়? তারা পায় হচ্ছে নিকটস্থ যে টাওয়ার আছে সেই টাওয়ার থেকে অ্যাক্সেস পেয়ে থাকে। তাহলে স্যাটেলাইট জিনিসটা কি? স্যাটেলাইট জিনিসটা সেম ওয়াইফাই এবং হচ্ছে সিম, আমরা যেখান থেকে ইন্টারনেটটা পাই, ডাটা পাই, সেম জিনিসটাই কাজ করে থাকে। কিভাবে কাজ করে আর এটা আমরা কেন ব্যবহার করি না? তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, দেখি কে আনসার করতে পারবেন। মনে করেন বান্দরবন, ঠিক আছে, যারা গেছেন তারা তো জানেন, বান্দরবন আর মনে করেন ঢাকা, দুই জেলায় ইন্টারনেটের পাওয়ার কি সমান? আপনি যদি এইখানে সিমের ডাটা কানেক্ট করেন, যে নেট পাবে ঢাকাতে কি সেম নেট পাবেন আরো বেশি পাবে? একটু দ্রুত আনসার করবেন, এবং সেই বৈষম্যটা কেন একটু শর্টে আপনারা আনসার লেখার চেষ্টা করবেন, তাহলে স্যাটেলাইট জিনিসটা আমি ভালোভাবে বুঝাতে পারবো। আমি প্রশ্নটা আবারও বলতেছি, বান্দরবন এরিয়াতে সিম মানে সিমের ডাটা যেই নেটওয়ার্ক পায়, ঢাকা থেকে সেম নেটওয়ার্ক পায় না আরো বেশি পায়, এবং এটা কেন? এই আনসারটা কি কেউ দিতে পারবেন? ঢাকাতে সেম পাবে না, রাইট? এখন প্রশ্ন হচ্ছে কেন সেম পাবে না? কারণ হচ্ছে ঢাকাতে টাওয়ারের সংখ্যা হিউজ, ঢাকাতে অনেক সিমের টাওয়ার, যে কারণে ঢাকা একটা টাওয়ার চলে গেল আর একটা টাওয়ার থেকে কি নেট অ্যাক্সেস করতে পারে। কিন্তু বান্দরবনে কিন্তু এরকম জনবহুল টাওয়ার নেই। এরকম আছে মনে করেন 10 কিলোমিটার অন্তর অন্তর করে একটা একটা টাওয়ার, বা আরো বেশিও হতে পারে। তো যে সমস্ত এলাকায় টাওয়ারের সাথে কোনো কানেকশন নাই, সেই সমস্ত এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে, মানে নেট কম পায়। কিন্তু ঢাকাতে বেশি সংখ্যক টাওয়ার থাকার কারণে ঢাকাতে খুব ইজিলি নেট অ্যাক্সেস করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এমন কি কোনো মাধ্যম আছে, এমন কি কোনো সিস্টেম বা এমন কি কোনো প্রযুক্তি আছে, যে প্রযুক্তি ব্যবহার করলে বান্দরবনের যে কোনো জায়গায় এবং ঢাকার যে কোনো জায়গায়, অর্থাৎ এক কথায় বাংলাদেশের যে কোনো জায়গায় যত প্রত্যন্ত অঞ্চলেই হোক সমান নেট পাবে? ঢাকাতেও যেমন নেট পাবে, আমি যদি এই কক্সবাজারের মাঝখানে চলে যাই, সেন্ট মার্টিন চলে যাই, বান্দরবন চলে যাই, খাগড়াছড়ি চলে যাই, সেইখানেও সমপরিমাণ নেট অ্যাক্সেস পাবে। এমন কি কোনো মাধ্যম আছে? কেউ বলতে পারবেন? যদি এমন কোনো মাধ্যম থেকে থাকে তাহলে আমরা এই মাধ্যম কেন ব্যবহার করি না? ঠিক আছে, আচ্ছা আমি সময় নষ্ট করব না, অনেকে হয়তো জানবেন না, অনেকে হয়তো জানবেন, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। ডাব্লিউএপি বলছে, যাবে বলছে, হ্যাঁ হুমায়রা জান্নাত সুন্দর আনসার দিয়ে দিয়েছেন, রাইট। এইটাই হচ্ছে ভাইয়া স্যাটেলাইট, এইটাই হচ্ছে স্যাটেলাইট। যে স্যাটেলাইট যদি আমি ব্যবহার করি তাহলে আমি বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমি সমপরিমাণ নেট পাবো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা স্যাটেলাইট কেন ব্যবহার করি না? কারণ এটা অনেক ব্যয়বহুল, প্রচুর লেভেলের টাকা দরকার, এটা অনেক ব্যয়বহুল। আর আমরা এখন যে মাধ্যম ব্যবহার করতেছি, ওয়াইফাই বা হচ্ছে সিমের নেট, নেটওয়ার্ক টাওয়ার যেটা ব্যবহার করতেছি, সেইটা তুলনামূলকভাবে খরচ অনেক কম, যেই কারণে আমরা স্যাটেলাইট ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? ওয়াইফাই ব্যবহার করি, সিমের টাওয়ার ব্যবহার করি। এখন কথা হচ্ছে, স্যাটেলাইট তাহলে কোথায়, কিভাবে কাজ ব্যবহার করে এবং এটা কোথায় থাকবে? এটা হচ্ছে গ্রহ থেকে, হ্যাঁ
আমাদের যে উপগ্রহ আছে উপগ্রহেরও কত কিলোমিটার উপরে জন্য আমার সঠিক মনে নেই, তত উপরে এটা স্থাপন করা, ঠিক আছে। সো এইটাকে যদি আপনি একটা পৃথিবী মনে করেন, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন পৃথিবী, ঠিক আছে, এটা মনে করেন পৃথিবী। আর এই গ্রহ উপগ্রহের বাইরে হচ্ছে এইখানে মনে করেন হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে, এখানে হচ্ছে স্যাটেলাইট স্থাপন করা। তো স্যাটেলাইটটা যদি এই জায়গায় স্থাপন করা থাকে, মনে করেন এই জায়গায় স্যাটেলাইটটা স্থাপন করা, এই জায়গায় যদি স্যাটেলাইট স্থাপন করা থাকে, তাহলে এই স্যাটেলাইট থেকে পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো মানুষ সমপরিমাণ নেট পাওয়া থাকবে, কারণ স্যাটেলাইট থেকে সে কি পাবে, নেট পাবে, ডাটা পাবে, ঠিক আছে। ঢাকার মানুষ যে নেট পাবে বান্দরের মানুষও সেম নেট পাবে। এখন এটা আমরা কেন ব্যবহার করি না? কারণ হচ্ছে এটা আমাদের ব্যয়বহুল, অনেক টাকা দরকার। এটা যদি আমরা ব্যবহার করতে চাই আমাদের অনেক টাকা দরকার, আমরা গরিব, আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাহলে স্যাটেলাইটটা কিভাবে কাজ করে? আমাদের বাংলাদেশে দুইটা স্যাটেলাইট আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু 1 আর একটা হচ্ছে বঙ্গবন্ধু 2। এই স্যাটেলাইটের কাজ কি? এই স্যাটেলাইটও জাস্ট কাজ করে, কিন্তু ডাটা অর্থাৎ নেটওয়ার্কে কাজ করে না, সে কাজ করে হচ্ছে তথ্য সম্প্রচারে। সে নেটওয়ার্কে কাজ করে না, সে কাজ করে হচ্ছে তথ্য সম্প্রচারে। সে কি করে? তথ্য সম্প্রচার করে। আমরা যে ঘরে বসে টিভি দেখতেছি, বিশেষ করে ডিশ চ্যানেলগুলো দেখতে পারতেছি, সেই ডিশ চ্যানেল বা আমরা যে রেডিও শুনে থাকি, সেই জিনিসগুলো সম্প্রচার করা হচ্ছে এখন এই স্যাটেলাইটের মাধ্যমে। আমরা আকাশ টিভির নাম শুনে থাকছে, অনেকে হয়তো বা আকাশ ব্যবহার করেন, আকাশ, ঠিক আছে, আকাশ টিভি আমরা হয়তো অনেকে ব্যবহার করি। আকাশ টিভিতে দেখবেন যে একটা ছোট, হ্যাঁ, এরকম একটা ছোট স্যাটেলাইটের মতো ঘরের চালে বা ছাদে এটা বসানো হয়, ঠিক আছে। এই ছাদ থেকে আমরা কি ঝকঝকে টিভি দেখতে পারি, ঠিক আছে। আগে কি করতো, কেবল দিয়ে বাসা টু বাসা ডিশ চ্যানেল সংযোগ দিত, এখন কিন্তু আর ওই প্যারাটা নাই। এখন আকাশ সংযোগে কিন্তু আমরা তারবিহীন আমরা সংযোগ দিতে পারি। এখন কত হচ্ছে তারবিহীন, তাহলে ডিশের লাইনগুলো কই থেকে আসছে? আসে হচ্ছে স্যাটেলাইট থেকে, ঠিক আছে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থাকার কারণে, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট থাকার কারণে আমরা ওয়্যারলেস সিস্টেমে আমরা ডিশ চ্যানেল ব্যবহার করতে পারি, ঠিক আছে, ওইখান থেকে সে তথ্য দিয়ে থাকে। এই হচ্ছে স্যাটেলাইট নিয়ে একটু ছোট আলোচনা। যদি আপনারা স্যাটেলাইট নিয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে জানার তো অবশ্য শেষ নাই, এগুলো একটু জেনে নেবেন। স্যাটেলাইট জিনিসটা কি? স্যাটেলাইট দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্যাটেলাইটের চিত্র। তো আপনাদের যদি আরো জানতে প্রয়োজন হয়, আরো জানার ইচ্ছে হয়, আপনারা হচ্ছে একটু কষ্ট করে গুগল থেকে বা আপনাদের যে মেইন বই আছে মেইন বই থেকে আরো পড়ে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট যে টপিক গুলো ইম্পর্টেন্ট আমি এগুলো নিয়ে একটু আলোচনা করে আমি স্লাইড গুলো শেষ করবো, কারণ এগুলো আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এটা আমি পড়াবো না, জাস্ট আপনাদের কাছ থেকে আনসার নিব। ইন্টারনেটের সুবিধা আপনি একটু চিন্তা করেন, আপনি ছোটকাল থেকে এই পর্যন্ত যে ইন্টারনেট ব্যবহার করতেছেন আপনি কি কি সুবিধা পাচ্ছেন? আমাকে এগুলো পড়াইতে হবে? এগুলো কিন্তু আমরা সকলে জানি আমরা ইন্টারনেট থেকে কি কি সুবিধা পাচ্ছি, ঠিক আছে। এইটা কিন্তু আমাকে পড়াতে হবে না, আমরা ইন্টারনেট থেকে কি সুবিধা পাচ্ছি। যদিও বা এখানে লিখে নাই, আমি যদি কখনো বই লিখি আমি অবশ্যই লিখবো, একটু সময় করে লিখবো, 2-1 বছরের মধ্যে, হয়তো আপনারা পাবেন না। আমি যখন বই লিখবো আমি 1 নম্বরে দিব যে ইন্টারনেটের সুবিধা হচ্ছে যে আগে অর্থাৎ জেনারেশন জেড ছাড়া আগে যে জেনারেশন ছিল, জেনারেশন জেডের পূর্ববর্তী যে জেনারেশন ছিল, এই জেনারেশন যদি প্রেম করতো, তারা প্রেম করতো হচ্ছে চিঠি দিয়ে, ঠিক আছে, ওরা চিঠির মাধ্যমে প্রেম করতো। হ্যাঁ, একজন আরেকজনকে দেখা, কথা বলা, তারপরে হচ্ছে যে মানে হচ্ছে এক কথায় কমিউনিকেশনটা খুবই অল্প পরিমাণে হতো, যে একজন একটা চিঠি পাঠাইতো, এই চিঠিটা তার কাছে পৌঁছাইতো, সে আবার আরেকটা চিঠি লিখতো, সেইটা আবার তার কাছে পৌঁছাইতো। মানে হচ্ছে একটা ছোট নিউজও যদি পৌঁছাইতো হইতো তাহলে 3 থেকে 4 দিন চলে যেত। কিন্তু এখন ইন্টারনেটের সুবিধার জন্য আমরা কি করতে পারতেছি, সেকেন্ডও লাগে না, ন্যানো সেকেন্ড, হ্যাঁ, মনে করেন 0.001 সেকেন্ডে আমরা একটা নিউজ একজন আরেকজনকে আমরা দিয়ে দিতে পারতেছি। জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে ঢুকি আর মেসেজ লিখে টেক্সট সেন্ড করে পাঠিয়ে দিই, হ্যাঁ, যেটা আমাদের এত সেকেন্ড হয়ে যেত, যেটা আগে লাগতো 3 থেকে 4 দিন। এটা একটা এক্সাম্পল। আরো বড় এক্সাম্পল হচ্ছে, এটা বিশেষ করে মেয়েরা বেশি এটা ফেস করতো। মেয়েদের যখন বিয়ে হয়ে যেত, যদি একটু দূরবর্তী কোথাও বিয়ে হতো, তখন এই জিনিসটা শুনতেও খারাপ লাগে। দূরবর্তী জায়গায় বিয়ে হলে তখন তো হচ্ছে মেয়েরা সবসময় আসা যাওয়া করতে পারতো না। তখন ওরা এমন একটা অবস্থা হতো, যদি দেখতো যে তার এরিয়া থেকে, মনে করেন এটা হচ্ছে তার এরিয়া ময়মনসিংহ,
আরেকজনের এরিয়া মনে করেন হচ্ছে চিটাগাং, তো দূরত্বটা অনেক, কমিউনিকেশন অনেক কম। যদি এই ময়মনসিংহ থেকে চিটাগাংয়ে, এই ময়মনসিংহ এর আশেপাশে কেউ যদি কোনো কাজে চিটাগাং যেত, তাহলে ওই মহিলাটা দৌড়ে তার কাছে যাইতো, গিয়ে খবর নিত যে আমার আব্বা কেমন আছে, আমার আম্মা কেমন আছে, আমার ছোট ভাইটা কেমন আছে। হ্যাঁ, মানে এক কথাই যে নিজের এলাকার কাউকে দেখলে খুব দৌড়ে তার কাছে চলে যেত খবর নেওয়ার জন্য, কারণ তখন তো কমিউনিকেশন এমনটা ছিল না। ইভেন কেউ যদি মারা যেত তখনও হচ্ছে যে এই গিয়া ডিরেক্ট গাড়ি দিয়ে গিয়ে পৌঁছাইতো যে অমুক মারা গেছে, তখন আবার গাড়ি দিয়ে আসতো। এটা আমার পরিবারের এই ঘটনা। সেটা হচ্ছে আমার দাদা যখন মারা যায়, তো আমার কাকা হচ্ছে খবর নিয়ে আসে যে দাদা অসুস্থ। তো আব্বা চিন্তা করছে যে অসুস্থ, আমার কালকে অফিসে খুব চাপ আছে, আমি ছুটি নিতে পারবো না, তা আমি হচ্ছে কালকে অফিসটা করে পরের দিন যাই। তো কাকা কি করছে, যেদিন আইসা খবর দিছে এই দিনে কাকা চলে গেছে, আর আব্বা একদিন পরে গেছে, গিয়ে দেখে কাকা যেদিন আবার আসছিল এই দিনেই দাদা মারা গেছে। তো যে কাকা আমাদের বাড়িতে আসছিল খবর নিয়ে, সেই কাকাও আর শেষবার দেখতে পারে নাই, আমার আব্বাও আর তখন আর শেষবার দেখতে পারে নাই। সো ইন্টারনেট আসার আগে এই ধরনের অসুবিধাগুলো ছিল, যেটা আমরা এখন খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমরা ঘরে বসে টিকিট কাটতে পারতেছি, আমরা হচ্ছে যে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করতে পারতেছি, আপনারা অনলাইনে ক্লাস করতে পারতেছেন। এছাড়া আরো অনেক ধরনের সুবিধা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? আমি এগুলোতে সময় নষ্ট করবো না। ইন্টারনেটের যে শুধু সুবিধা আছে তা না, ইন্টারনেটের কিন্তু ভাইয়া কুফলও আছে, ঠিক আছে? ইন্টারনেটের যে শুধু সুবিধা আছে তাও না, ইন্টারনেটের কিন্তু কুফলও আছে। আমি আশা করছি এগুলা বাংলা রিডিং আপনারা পড়লেই পারবেন, ইন্টারনেটের সুবিধা কি কি, সুফল কি কি। ইন্টারনেটের সুবিধা কি কি, অনেকে ঘরে বসে অনলাইন বিজনেস করতেছে, আমরা ঘরে বসে অনলাইন টিকিট কাটতে পারি, ঘরে বসে রেজাল্ট দেখতে পারি, ঘরে বসে হচ্ছে যে অনলাইন থেকে কেনাকাটা করতে পারি। হ্যাঁ, আরো নানান সুবিধা কিন্তু আমরা ইন্টারনেট দ্বারা পাচ্ছি, ঠিক আছে? আমরা ঘরে বসে কলেজে ভর্তি হতে পারি, ঘরে বসে ক্লাস করতে পারি, এগুলো সবই কিন্তু ইন্টারনেটের সুফল। শুধু যে সুফল আছে তাও না, ইন্টারনেটের কিছু কুফলও আছে, ঠিক আছে? সবচেয়ে বড় কুফল হচ্ছে এজ এ স্টুডেন্ট তুমি হচ্ছে যেটা করো, তুমি দিনের মোস্ট অফ দ্য টাইম তুমি ইন্টারনেটে ব্যয় করো, এবং ইন্টারনেটের কোথায় ব্যয় করো, সেটা হচ্ছে তুমি ফেসবুকে ব্যয় করো, ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় কুফল। এই ফেসবুক ব্যবহার করো, কতটুকু ব্যবহার করবো, কি কাজে ব্যবহার করবো এজ এ স্টুডেন্ট, সেটা আমাকে অবশ্যই মাস্ট জানতে হবে। ইন্টারনেটের এখানে আরো কিছু কুফল আছে, এই কুফলগুলো একটু আপনারা দেখে নেবেন, এগুলো একবার করে দেখলেই পারবেন, ঠিক আছে? কারণ এই কুফলের সাথে আপনারা জড়িত, প্রত্যেকটা কুফলের সাথে আপনারা জড়িত। অনলাইন গেমস, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাহীন আড্ডা, কুরুচিপূর্ণ বিষয়ে চর্চা প্রভৃতির বিষয়গুলো শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগ নষ্ট করে। তারপরে হচ্ছে আমরা অনলাইনে যে পণ্য কিনি, হ্যাঁ, সবাই তো আর ভালো পণ্য দেয় না, ঠিক আছে? অনেকে খারাপ পণ্য দেয়, এটাও একটা মাধ্যম। তারপরে অনলাইনে হ্যাকিং হয়, ভাইরাসে অনেক তথ্য নিয়ে জায়গা, স্প্যামিং হয়। হ্যাঁ, কি টাইপের স্প্যামিং হয়, যে শেখ হাসিনা চলে যাওয়াতে ডক্টর ইউনূস 10 GB ডাটা দিচ্ছে, ঠিক আছে? এরকম স্প্যামিং হয়, হ্যাঁ, হ্যাকিং হয়, ড্রেসিং হয়, ঠিক আছে? এই জিনিসগুলো হয়, সময় নষ্ট হয়। এই সুফল কুফলগুলো একটু আপনারা নিজেরা পড়ে নেবেন, আমি এগুলোতে আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? ইমেলও আপনারা জানেন, কারণ নিজেরাও আপনারা ইমেল ব্যবহার করেন, ইমেল নিয়ে আমি আলোচনা করবো না, ইমেলটা এতটা ইম্পর্টেন্টও না। যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টেলিকনফারেন্সিং, এই জিনিসটা একটু লাগবে। টেলিকনফারেন্সিং ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট টপিকটা আমাদের স্লাইড থেকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখেন, টেলিকনফারেন্সিং জিনিসটা কি, আমরা গ্রুপ কলে কথা বলি না, আমরা অডিও গ্রুপ কলে কথা বলি, রাইট? আমরা অডিও গ্রুপ কলে কথা বলি। মনে করেন আমার হচ্ছে যে আমি একজন বিজনেসম্যান, আমার আমেরিকা একজন ক্লায়েন্ট আছে, আমেরিকাতে, ঠিক আছে? আরেকটা ক্লায়েন্ট আছে মনে করেন আমার চায়নাতে, আরেকজন আছে মনে করেন আমি নিজে বাংলাদেশে, আরেকজন মনে করেন আছে হচ্ছে জাপানে। এখন আমার এই 4 জন ব্যক্তির সাথে আমার মিটিং করা দরকার। আমি আবারও বলতেছি, আমার একটা বিজনেস পারপাসে মনে করেন আমেরিকাতে আমার একটা ক্লায়েন্ট আছে, চায়নাতে একটা ক্লায়েন্ট আছে, জাপানে একটা ক্লায়েন্ট আছে, এবং আমি নিজে হচ্ছে বাংলাদেশে, আমার একটা বিজনেস মিটিং করা দরকার। আমি মিটিংটা কিভাবে করব? আমার তো হচ্ছে যে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া সম্ভব না, সম্ভব কিন্তু আমার সময় দরকার, টাকা দরকার। আমি ইজিলি কিভাবে করতে পারি? টেলিকনফারেন্সিং এর মাধ্যমে করতে পারি, ঠিক আছে? আমরা অডিও গ্রুপ কলের মাধ্যমে, আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া মাধ্যম ব্যবহার করি, সেটা স্কাইপই হোক,
হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, ইমো যদিও আমরা ব্যবহার করি না, মেসেঞ্জার হোক, আমরা কিন্তু এইগুলাতে একটা জায়গায় কানেক্ট হয়ে আমরা ইজিলি কিন্তু এক দেশ থেকে আরেক দেশের সকলের সাথে আমরা মিটিং সেরে ফেলতে পারতেছি। ঠিক আছে, এইটাই হচ্ছে টেলিকনফারেন্সিং। এটা নিয়ে আর বেশি আলোচনা করার আমি মনে করি আপনাদের প্রয়োজন আছে। টেলিকনফারেন্সিং জিনিসটা কি আপনারা বুঝছেন কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। টেলিকনফারেন্সিং নিয়ে যদি প্রশ্ন আসে, এক কথায় আপনি যে বন্ধু বান্ধব নিয়ে অডিও গ্রুপ কলে কথা বলেন, জাস্ট এটা মনে করলে হবে। ঠিক আছে, আচ্ছা, ভিডিও কনফারেন্সিং মানে হচ্ছে যদি আমরা ভিডিও কলে কথা বলি, যদি আমরা ভিডিও গ্রুপ কলে কথা বলি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভিডিও কনফারেন্সিং। যেমন অনেক মাধ্যম আছে, জুম আছে, গুগল মিট আছে, স্কাইপে আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, এগুলা দিয়ে আমরা ভিডিও গ্রুপ কলে কথা যদি বলি, এটা হয়ে যাবে হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, মনে করেন আমার হচ্ছে যে এখন চিটাগাং এর একজনের সাথে মিটিং করা দরকার, চিটাগাং এর একজন, সিলেটের একজন, নোয়াখালীর একজন আমার মিটিং করা দরকার। তো আমরা যদি হচ্ছে যে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও গ্রুপ কলে কথা বলি, এটাকে আমরা কি বলবো, ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, একজন কথা বলতে পারে, দুইজন কথা বলতে পারে, এমন কোনো লিমিটেশন নাই টেলিকনফারেন্সিং। ঠিক আছে, এমন কোনো লিমিটেশন নাই। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে টেলিমেডিসিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, টেলিমেডিসিন। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। টেলিমেডিসিন জিনিসটা কি? টেলিমেডিসিন হচ্ছে, মনে করেন আমার একটা রোগ হয়েছে, যে রোগের ডাক্তার মনে করেন বাংলাদেশে নাই। আমি আবারও বলতেছি, আমার একটা রোগ হয়েছে, যে রোগের ডাক্তার বাংলাদেশে নাই। এখন এই রোগের ডাক্তারটা আছে মনে করেন আমেরিকাতে। এখন আমি যদি এই ডাক্তারের শরণাপন্ন হতে চাই, আমি যদি ডাক্তারের সাথে মিট করতে চাই, আমার কাছে অপশন দুইটা। একটা অপশন হচ্ছে ডিরেক্ট আমেরিকাতে আমাকে চলে যাওয়া, বিমানের টিকিট কেটে গিয়ে ডাক্তারের সাথে দেখা করা। আরেকটা ওয়ে হচ্ছে অনলাইনে তার সাথে ভিডিও কলে কথা বলা। ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ভিডিও কলে তার সাথে কথা বলে, এই দুইটা ওয়ে। তা আমি যদি এই ওয়েটা ফলো করি, তার সাথে ডিরেক্ট গিয়ে দেখা করি, তাহলে কিন্তু আমার সময় দরকার এবং হিউজ পরিমাণ টাকা দরকার। ঠিক আছে, কিন্তু আমি চাইলে ইজিলি তার সাথে যোগাযোগ করে ফেলতে পারবো অনলাইনের মাধ্যমে। এইটার নামে হচ্ছে টেলিমেডিসিন। মানে এক কথায় ঘরে বসে যদি আমি ডাক্তারি সেবা নেই, তাকে আমরা বলবো হচ্ছে টেলিমেডিসিন। আমি আবারও বলতেছি, ঘরে বসে আমি যদি বিভিন্ন দেশের বা বাংলাদেশেরই হোক, মনে করেন একটা ডাক্তার আছে, আমি মনে করেন থাকি হচ্ছে গ্রামে, আমার ঢাকার একটা বড় ডাক্তারের সাথে আমার মনে করেন ডাক্তার দেখাইতে হবে, তো আমাকে হয় গ্রাম থেকে আসতে হবে। যদি আমি গ্রাম থেকে না আসি, আমি কি করতে পারবো, ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলে আমি হচ্ছে যে আমার রোগটা বলতে পারবো এবং ডাক্তার আমাকে প্রেসক্রিপশন লিখে পাঠিয়ে দিবে, আমি সেভাবে আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাব। তখন কিন্তু আমাকে আর কষ্ট করে ঢাকাতে আসতে হচ্ছে না। এই কাজটাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। বাংলাদেশে টেলিমেডিসিন সেবা আসে, সেই সেবাটা হচ্ছে ডক টাইম। অনেক হয়তো নাম শুনছেন, অনেক হয়তো নাম শুনেন নাই। ডক টাইম কিন্তু বাংলাদেশি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান টেলিমেডিসিন সেবা দিয়ে থাকে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, আমি নিজেও ব্যবহার করি, খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন ডক টাইম। ডক টাইম যেভাবে কাজ করে, ডক টাইম অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ডক টাইম অ্যাপটা ডাউনলোড করলেই আপনি ডাক্তারের লিস্ট, প্রথমে লিস্ট পাবেন হচ্ছে আপনার রোগ সম্পর্কে, যে আপনি কি রোগের জন্য ডাক্তার দেখাতে চান। মনে করেন আমি হচ্ছে ডাক্তার দেখাবো স্বাস্থ্য মেডিসিন, ঠিক আছে, আমি মেডিসিনের ডাক্তার দেখাবো। তো মেডিসিনে যাওয়ার পর আমি মেডিসিন ডাক্তারের একটা লিস্ট পাবো। আমার যে ডাক্তার আমার পছন্দ হবে সেই ডাক্তার সিলেক্ট করে আমি তাকে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাঠাবো। সে হচ্ছে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে সে আমাকে কল করবে, ভিডিও কল দিবে। ভিডিও কল দিয়ে সে হচ্ছে যে আমার সমস্যা জানতে চাইবে। অর্থাৎ এক কথায় আমরা ডাক্তারের সাথে তার চেম্বারে গিয়ে যেভাবে আমরা কথা বলি, ভিডিওগুলো ঠিক সেইভাবে কথা বলবে। কথা বলে হচ্ছে সে তখন হচ্ছে যে প্রেসক্রিপশনের একটা পিডিএফ ফাইল লিখে আপনাকে পাঠায়া দিবে। তখন আপনি পিডিএফটা ডাউনলোড করে আপনার নিকটস্থ এরিয়া থেকে আপনি হচ্ছে যে এই ওষুধগুলা কিনে নেবেন। মানে এক কথায় আপনি তার সাথে ডিরেক্ট শরণাপন্ন হয়ে যেভাবে কথা বলেন, সেম কাজটা জাস্ট ভিডিও কলে হবে। এটাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অনলাইন ট্রিটমেন্ট নেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। টেলিমেডিসিন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভার্চুয়াল রিয়েলিটি, টেলিমেডিসিন নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা বলবো।
আচ্ছা, আমরা তাহলে দেখবো এখন ভার্চুয়াল রিয়েলিটি কি। এটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টার দিতে পারেন, ঠিক আছে, এটাকে 5 স্টার দিতে পারেন। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা হচ্ছে সত্য নয় কিন্তু সত্যের মতো আচরণ করবে। মনে করেন আপনি হচ্ছে যে কক্সবাজার যাননি, কক্সবাজার কেমন এটা আপনি দেখেননি কখনো, ঠিক আছে, ঠিক আছে, আপনি কক্সবাজারে ডিরেক্ট কখনো যাননি, কক্সবাজার কেমন এটাও দেখেননি, কিন্তু আপনি হচ্ছেন যে কক্সবাজারে একটা ব্লগ দেখতেছেন, মনে করেন একটা ব্লগ দেখতেছেন, এবং ব্লগ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখন স্টিল নিজে কক্সবাজারে আছি। এটাই হচ্ছে ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, মনে মনে চিন্তা করে ফেলা, ঠিক আছে, মনে মনে চিন্তা করে ফেলা, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটার একটা বড় উদাহরণ হচ্ছে 3D মুভি আছে। তারপর বড় উদাহরণ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি একটা এই যন্ত্রটার নাম জানি কি, যন্ত্রটার নাম মনে আসতেছে না, এটা হচ্ছে চশমার মতো, আচ্ছা এখানে আমি ছবি ইউজ করিনি, এটা হচ্ছে মূলত চশমার মতো, চোখে দিলে এটা যেটা হয়, এখানে যে সিস্টেমটা আপনি চালু করবেন, এই সিস্টেমটা চালু করার পরে আপনার কাছে মনে হবে আপনি নিজে তখন এই জায়গায় আছেন। মনে করেন আপনি ড্রাইভিং শিখবেন, ঠিক আছে, আপনি ড্রাইভিং শিখবেন, আপনি কিন্তু ঘরে বসে ড্রাইভিং শিখতে পারবেন। এটা কিসের মাধ্যমে শিখবেন? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখবেন। কিভাবে শিখবেন? এই যন্ত্রের নামটা আমার মূলত মনে আসতেছে না, কেউ কি কমেন্ট করছেন? না, কেউই কমেন্ট করেনি, এটার নামটা আমার মনে আসতেছে না, এটাকে মাইক্রোওয়েভ বলেন, এটার একটা সুন্দর নাম আছে। যাক, এটা যখন আপনি চোখে লাগাবেন, চোখে লাগানোর পরে আপনার একদম মনে হবে যে আমি গাড়িতে বসে আছি এবং আমি রাস্তার উপরে আছি, আমি হচ্ছে গাড়ি চালাচ্ছি, আপনার কাছে একদম সেম ফিলটাই হবে, ঠিক আছে, আপনার কাছে যখন সেম ফিলটা হবে, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার কাছে মনে হবে আমি রাস্তায় আছি, গাড়ি ড্রাইভ করতেছি, গাড়ি বামে যাচ্ছে, গাড়ি ডানে যাচ্ছে, এমনটা যখন আপনার মনে হবে তখন কিন্তু এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, মানে সত্য নয় সত্যের মতো, ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি আপনারা বুঝছেন কিনা বলেন। এইখান থেকে যে প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে যে ঘরে বসে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, ঘরে বসে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, এটা কিসের ফলে এবং আসলে সম্ভব কিনা, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসে এবং প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ঘরে বসে মোটর ড্রাইভিং সম্ভব, এটা কিভাবে সম্ভব? যে আমি ঘরে বসে আমি প্রশিক্ষণ নিয়ে নিব মোটর ড্রাইভিং এর, যে আমি ড্রাইভিং করতেছি, এটা কিসের বলে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির বলে সম্ভব। যে ভার্চুয়ালিটির ওই যন্ত্রটা যখন আপনি চোখে লাগাবেন এবং সিস্টেমটা রান করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আমি এক্সাক্ট রাস্তায় আছি, গাড়ির মধ্যে বসা এবং আমি গাড়ি ড্রাইভ করতেছি, ঠিক আছে, ওই ফিলটা আপনাকে দিবে হচ্ছে ওই জিনিসটা, ঠিক আছে। এই যে রাব্বি হুসাইন, ভেরি গুড, এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে, এক্সাক্ট, এটাকে বলা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আপনারা হচ্ছে গুগল করে এই সম্পর্কে একটু জেনে নিতে পারেন, এটাকে বলা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আপনারা একটু গুগল করে জাস্ট আপনারা হেড মাউন্টেড লিখলে গুগলে চলে আসবে এবং এটার কাজ কি, এটার কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। ইউটিউবে গিয়ে যদি কয়েকটা ভিডিও দেখেন যে কি কি কাজ হচ্ছে এটা দ্বারা, আবার অনেক ইউটিউবার আছে, অনেক ব্লগার আছে, এটা বাংলাদেশেরও ব্যবহার করছে, করে গেমস খেলে থাকে, মূলত তারা মূলত গেমস খেলে, হ্যাঁ, এটা ব্যবহার করলে তারা গেমস খেলে, ঠিক আছে, এটা ব্যবহার করে তারা গেমস খেলে। আচ্ছা, তারপরে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটার ফলে আমাদের বাংলাদেশটা এতটা আগায় গেছে, আপনি জাস্ট একটা চিন্তা করেন যে মানুষের মধ্যে, একটা হিউম্যানের মধ্যে যা কিছু আছে এবং তার যে কাজের ক্ষমতা, তার যে হাজার কোটি গুণ কাজের ক্ষমতা হচ্ছে এই এআই এর। যখন চ্যাট জিপিটি আসছে, আপনারা সকলে চ্যাট জিপিটি নামের সাথে পরিচিত, যখন চ্যাট জিপিটি আসছে তখন যারা ছোটখাটো চাকরি করত, মানে ছোটখাটো অফিসগুলোতে ছোটখাটো পোস্টে যারা চাকরি করত,
ওই সকল চাকরিবিদদের কিন্তু চাকরি চলে গেছে, কারণ ওরা যে কাজ করত এই কাজ কিন্তু এআই করে ফেলতেছে। তারা যে কাজ করতো এই কাজ এআই করে ফেলতেছে, যে কারণে তাদের এখন কাজ দরকার নেই। এবং ইন ফিউচারে এআই জিনিসটা এতটা ভয়াবহ হবে ভাবতেও পারবেন না যে সে কি করতে পারতেছে। এখন সে কিভাবে কাজ করে। একটা হচ্ছে হিউম্যান, একটা হচ্ছে রোবট। হিউম্যানে কি করতে পারে, নিজে চিন্তা করে কোনো একটা কাজ করতে পারে, ঠিক আছে। আর রোবট জাস্ট খালি তার এই ক্ষমতাটা নাই, সে নিজে চিন্তা করতে পারে না, জাস্ট এই ক্ষমতাটা তার নাই। তাকে কি করা হয়, তার মধ্যে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়, যে প্রোগ্রামটা তার মধ্যে ইমপ্লিমেন্ট করে দিয়ে দেওয়া হয় সেই প্রোগ্রামের মতো করে সে কাজ করে। এটাই হচ্ছে এআই। এআই এর দুনিয়ায় আমরা হচ্ছে কি না করতে পারতেছি। এআই দিয়ে আমরা এখন ভিডিও এডিট করে ফেলি, হ্যাঁ, ছবি এডিট করে ফেলি এআই দিয়ে। কি না করতে পারতেছে, জাস্ট আপনি চোখ বন্ধ করেন, এআই দিয়ে কি না করতে পারতেছে। মানে এতটা অবাক করার বিষয় যে আপনি চ্যাট জিপিটি তো এখন এতটা দক্ষ হয়েছে, চ্যাট জিপিটি কে আপনি এত যাই কিছু বলেন সে এত সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিবে, এত সুন্দর করে সে একটা জিনিস বুঝিয়ে দিবে, এত সুন্দর করে সে আনসার দিবে, আপনি জাস্ট অবাক হয়ে থাকবেন। এখন আপনি চ্যাট জিপিটি কে একটা মানুষের সাথে তুলনা করেন। এখানে কিন্তু একটা মজার ইন্টারেস্টিং স্টোরি পাবেন, যেটা আমাদের একাডেমিকের পড়ার বাইরেও আপনারা জাস্ট যদি জানেন এটা ইন ফিউচারে কাজে লাগবে। একটু শুনেন ধৈর্য দিয়ে। একজন চ্যাট জিপিটি আর একজন মানুষ, দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন মানুষ যতই দক্ষ হোক, একটা চ্যাট জিপিটি মানে একটা এআই যেই পরিমাণ কাজ করতে পারবে একটা মানুষ তার 1000 কোটি ভাগের 1 ভাগও কাজও করতে পারবে না। কারণ মানুষের ধারণ ক্ষমতা যতটুকু, তার কোটি 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 বেশি ধারণ ক্ষমতা হচ্ছে একটা এআই এর, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এটা কিরকম চিন্তা করেন। আপনি যদি একটা মানুষকে বলেন, ভাই আমাকে হচ্ছে যে একটা মনে করো আমাকে হচ্ছে টেবিল বানানোর একটা HTML কোড লিখে দাও, হ্যাঁ, একটা HTML কোড লিখে দাও। এই কাজটা টেবিল বানানোর HTML কোড, এই কাজটা চ্যাট জিপিটি করবে হচ্ছে মাত্র মনে করেন 10 সেকেন্ডে, ঠিক আছে। এই কাজটা যদি একটা হিউম্যান করে তার মিনিমাম লাগবে হচ্ছে 2 মিনিট। এবং এই টাইপের কাজ একটা হিউম্যান সর্বোচ্চ দিনে কয়টা করতে পারবে? 100টা করতে পারবে। একটা সময় সে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। এআই কে আপনি যত দিবেন সে ততই করবে, সে তাকে যত দিবেন সে তত করবে, সে হচ্ছে ব্যস্ত হবে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা সময় মানুষের ব্যবহার থাকবে না বললেই চলে, সব কাজ করবে হচ্ছে এআই একটা সময়, ঠিক আছে। এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন, সামনে আরো এটার সুফল পাবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত সেটা হচ্ছে এআই এর, আমি কিছু জাস্ট উদাহরণ দিই আপনাদের যে এআই এর ফলে আমরা কি কি করতে পারতেছি, আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না এআই দিয়ে। জাস্ট একটা কমন কি উদাহরণ দিতে পারি। আচ্ছা, আপনাকে নর্মালি বুঝাই। আপনি কখনো চিন্তা করছেন যে আপনি বাংলা কেন পড়তেছেন, আপনি ম্যাথ কেন পড়তেছেন, আপনি আইসিটি কেন পড়তেছেন, আপনি ইংলিশ কেন পড়তেছেন, আপনি ফিজিক্স কেন পড়তেছেন, আপনি বায়োলজি কেন পড়তেছেন, আপনি এগুলো কেন পড়তেছেন? এগুলো কেন পড়তেছেন আপনি? যে এগুলা পড়ার পর যেন ইন ফিউচারে এমন কিছু একটা ওই জগতে করতে পারে যেটা দেশের কাজে আসবে এবং নিজের কাজে আসবে। মনে করেন আমি আইসিটিতে খুবই দক্ষ, আইসিটিতে দক্ষ হওয়ার কারণে আমি হচ্ছে যে সফটওয়্যার বানাতে পারি, খুব ইজিলি আমি সফটওয়্যার বানাতে পারি সুন্দর সুন্দর, ঠিক আছে। আমি ওয়েবসাইট বানাতে পারি, ঠিক আছে। আমি সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারি, অর্থাৎ এক কথায় নেটওয়ার্কিং নিয়ে আমি কাজ করতে পারি। হ্যাঁ, এই কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে। এটা একটা মানুষ করতে পারে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, আইসিটি নিয়ে পড়ে, তারা এই কাজগুলো করতে পারে। এই কাজগুলা একটা মানুষ, এই কাজগুলা শিখতে তার প্রয়োজন হচ্ছে কত বছর? তার প্রয়োজন হয় হচ্ছে মিনিমাম 25 বছর। কারণ সে যদি বিএসসি কমপ্লিট করে, এমএসসি কমপ্লিট করে, সে 25 বছরের আগে সে কমপ্লিট করতে পারবে না। তার মানে সে এই জিনিসগুলো শিখতেছে সে কত বছরে? 25 বছর সে কষ্ট করে শিখতেছে। 25 বছরের পরে আবার 1-2 বছর চলে যায় প্র্যাকটিসে, কারণ প্র্যাকটিস ছাড়া তো আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে যদি ভালো কিছু করতে হয় আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমাকে এই জিনিসটা শিখতে, একটা মানুষকে শিখাইতে আমার এই জিনিসটা লেগে গেছে কত বছর? 27 বছর।
আমি সেম কাজটা যদি চ্যাট জিপিটি কে শিখাই, চ্যাট জিপিটির ব্রেইন কিন্তু আপনার আমার মতো ছোট ব্রেইন না। আমার ব্রেইন যদি ক্ষমতা থাকে 100 এমবি, যা আমার ব্রেইন 100 এমবি লোড নিতে পারবে, চ্যাট জিপিটি কিন্তু আনলিমিটেড ডাটা নিতে পারবে, আনলিমিটেড ডাটা নিতে পারবে। তাকে যত দিবা সে তত ডাটাই নিতে পারবে, কিন্তু মানুষ এই কাজটা করতে পারবে না। আমি যে পয়েন্টটা বলতেছিলাম সেই পয়েন্টটা হচ্ছে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই, আমি ওয়েবসাইট ডেভেলপ করি, আমি সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হই, আমি নেটওয়ার্কিং এক্সপার্ট হই, এই জিনিসগুলো শিখতে আমার সময় লাগছে কত বছর? 27 বছর। সেম কাজগুলো যদি আমাকে চ্যাট জিপিটি করে দেয়া দেয় বা এরকম একটা এআই আমাকে করে দেয়া দেয়, নিমিষে করে দেয়া দেয়, তাহলে আমার এই 27 বছরের জ্ঞানটা কোথায়? আমার এই 27 বছরের জ্ঞান কোথায় গেল, আর এটা কোথায় কাজে লাগবে? একটা সময় এই মানুষের জ্ঞানগুলো একদম 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 নিমিষে শেষ হয়ে যাবে, তখন যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে এই জিনিসগুলো। এখন মেন প্রশ্নে আসে যে সে কিভাবে কাজ করে এবং সে কিভাবে এই জিনিসগুলো জানে। আমরা যেরকম 27 বছরে ছোট থেকে প্রতি বছরে ছোট ছোট কিছু কিছু শিখে শিখে বড় হয়েছি, 27 বছরে এসে আমাদের মেমোরিটাকে স্ট্রং করছি, চ্যাট জিপিটিও সেম। সে আস্তে আস্তে করে শিখতেছে। কিরকম ভাবে শিখতেছে? আজ থেকে যদি 1 বছর আগের চ্যাট জিপিটির কথা চিন্তা করেন, এক বছর আগেও কিন্তু চ্যাট জিপিটি ঠিকঠাক আনসার দিতে পারতো না, কিন্তু 1 বছর পরে সে আগের চেয়ে ডেভেলপ হয়েছে। কিভাবে ডেভেলপ হয়েছে? কারণ তাকে আরো শেখানো হয়েছে। চ্যাট জিপিটিকে একটা সময় শিখাইতে 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 এমন একটা পজিশনে নিয়ে চলে আসবে যেটা হচ্ছে মানুষের চেয়ে কোটি গুণ আগে কাজ করবে। এখন একটু চিন্তা করেন যে একটা মানুষ যদি একটা কাজ শিখতে সময় লাগে 27 বছর, সেই কাজটা যদি চ্যাট জিপিটিকে একদিনে শিখায় ফেলা যায়। এখন একটা মানুষ, আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাকে কি আপনি 27 বছরে এই জিনিসটা শেখাবেন, না একদিনে আপনি চ্যাট জিপিটিকে জিনিসটা শেখাবেন? তখন একটা সময় গিয়ে এই মানুষের এই জ্ঞানগুলা জাস্ট অন্যভাবে কাজে লাগবে আইডিয়া জেনারেট করতে। কেন? কারণ এআই কিন্তু নিজে চিন্তা করতে পারে না, এআই কিন্তু নিজে চিন্তা করতে পারে না। সেই চিন্তার কাজটা মানুষ জাস্ট করে দিবে, আর বাকি কাজ সব চ্যাট জিপিটি করবে। ঠিক আছে, ঠিক আছে। আমি হয়তো গুছায় তেমন ভালোভাবে বলতে পারি নাই, কারণ এআই জগৎটা এমন বড় একটা জগৎ, এটা নিয়ে ক্লাস নিলে একটা ক্লাস লাগবে। যে এআই কিভাবে কাজ করে, চ্যাট জিপিটি কিভাবে কাজ করতেছে, কিভাবে সে এত কিছু মনে রাখতে পারতেছে, সে কিভাবে আনসার দিয়ে দেয়, তাকে আমি বলতেছি ভাই তুমি হচ্ছে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। ঠিক আছে, তাকে আমি বললাম যে আমি কলেজ থেকে লিভ নিব, আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। সে নিমিষে মাত্র 1 সেকেন্ডের মধ্যে সে কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন আমাকে লিখে দিয়ে দিছে। এই কাজটা যদি মানুষ করতো, মানুষের ভাবতে হইতো, অনেক কিছু করতে হইতো, মিনিমাম তার 10 মিনিট সময় লাগতো মানুষ করলে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি 1 মিনিটে লিখে দিয়ে দিছে। এখন চ্যাট জিপিটি কিভাবে লিখছে, সে কিভাবে নিজেকে ব্রেইনিস্ট করছে, হ্যাঁ, সে তার কাছে কিভাবে এই ডাটাগুলো আছে, এগুলো নিয়ে যদি আপনাদের ক্লাস লাগে, প্রয়োজন অন্য একটা ক্লাস এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ এটা নিয়ে আলোচনা করলে মোটামুটি একটা ক্লাস পুরোটাই চলে যাবে। আচ্ছা, চাই এআই জিনিসটা কি বুঝতে পারছেন? আমি এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি জিনিসটা কি? ক্রায়ো সার্জারি জিনিসটা হচ্ছে এটা মাইনাস টেম্পারেচারে সে কি করে শরীরের যে কোষগুলো আছে, হ্যাঁ, এই টাইপের যে কোষগুলো আছে, সেই কোষগুলাকে সে কি করে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমার যদি এই ভাইরাসগুলা, এই ক্যান্সারগুলা, এই ভাইরাসগুলা যদি আমার রিমুভ করতে হইতো, তখন কিন্তু অন্য উপায় ব্যবহার করতে হইতে পারতো। কিন্তু আমি কোনো প্রকার রক্তপাত ছাড়া, কোনো প্রকার সার্জারি ছাড়া, আমি ক্রায়ো সার্জারি ব্যবহার করে আমি কিন্তু এই সমস্ত রোগগুলাকে নিরাময় করে ফেলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্রায়ো সার্জারির কাজ। আপনারা বই থেকে আরেকটু ভালোভাবে পড়ে নিন। ক্রায়ো সার্জারির ব্যবহার কি কি? স্কিন ট্যাগ, ছোটখাটো চর্ম ক্যান্সার, লিভার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, আর হচ্ছে ওরাল ক্যান্সার। এই ক্যান্সারের ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করে নিরাময় করা যায়। আপনারা দেখেন না, অনেকে হচ্ছে যে স্কিনে ট্যাটু করে এবং ট্যাটুগুলো রিমুভ করে, এটা হচ্ছে একটা ক্রায়ো সার্জারি বলতে পারেন। তারপরে ছোটখাটো যে চর্ম ক্যান্সার আছে, এই ক্যান্সারগুলো নিরাময় করা হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে। লিভার ক্যান্সার নিরাময় করা হয় হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে। প্রোস্টেট ক্যান্সার এবং হচ্ছে ওরাল ক্যান্সার, এগুলো নিরাময় করা হয় হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে। আর এটা কিন্তু ঋণাত্মক টেম্পারেচারে কাজ করে, বরফের মতো ঠান্ডা। ঠিক আছে,
ঋণাত্মক টেম্পারেচারে কাজ করে। তার কিছু সুবিধা অসুবিধা আমরা দেখবো, কারণ এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ক্রায়োসার্জারির সুবিধা কি? সুবিধা হচ্ছে তাকে যখন সার্জারি করা হয় ব্যথা লাগে না, রক্তপাত হয় না এবং অন্যান্য জটিলতা কমে আনা যায়। ঠিক আছে, এটা একটা তার বড় সুবিধা। এবং খরচও অল্প এবং সুস্থ হতেও কি সময় কম লাগে। এটা হচ্ছে ক্রায়োসার্জারির সুবিধা, যেহেতু তাকে কাটা ছাড়া করা হয় না। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই তাপমাত্রার রেজাল্টটা ব্যবহার করার পরে দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চিত থাকে, কারণ এই রোগটা আপনাকে আবার হইতে পারে, এই রোগটা আবার দেখা দিতে পারে। লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অসুবিধা। ক্রায়োসার্জারির যেমন সুবিধাও আছে, সেরকম অসুবিধাও কিন্তু আছে। সুবিধাটা হচ্ছে রক্তপাত হয় না, ব্যথা কম লাগে, যেহেতু তাকে ছেঁড়া ফেরা কাটা ছাড়া করা হয় না। হ্যাঁ, এই যে হুমায়রা জানা সুন্দর আনসার দিছে, যে প্রক্রিয়া অতি শীতল তাপমাত্রায় প্রয়োগে অবিকল ও স্বাভাবিক কোষগুলো ধ্বংস করা হয় তাকে বলা হয় হচ্ছে ক্রায়োসার্জারি। রাইট, ঠিক আছে, ওকে। বায়োমেট্রিক্স, এইটার সাথে সকলেই পরিচয় থাকার কথা। বায়োমেট্রিক্স, হ্যাঁ, বায়োমেট্রিক্স দিয়ে আমরা কি করতে পারি? বায়োমেট্রিক্স প্রযুক্তি, এই প্রযুক্তি দিয়ে আমরা কি কি করি? মনে করেন আমরা ওই যে সিম রেজিস্ট্রেশন করছি না, আপনাদের জেনারেশনে কি জিনিসটা পাইছেন কিনা জানি না, অবশ্যই তো পাইছেন, কারণ এখন তো সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে হয়। সিম রেজিস্ট্রেশন করা হয় হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি দিয়ে। বায়োমেট্রিক্স পদ্ধতি কি? মানে হচ্ছে আপনাকে এক কথায় যাচাইকরণ। আপনাকে কিভাবে যাচাইকরণ করবে? আপনাকে যাচাইকরণ করা হচ্ছে দুইটা পদ্ধতি দিয়ে, একটা হচ্ছে শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত দিয়ে। শরীরবৃত্তীয় গুলা কি কি? আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে যাচাই বাছাই করতে পারবে। মনে করেন আপনার, যেমন আমাদের অফিসে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হয়। বিভিন্ন কলেজে ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম আছে, বিভিন্ন অফিস আদালতে ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম আছে। অফিসের সামনে ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগানো আছে, ফিঙ্গারপ্রিন্ট প্রেস করার ফলে সে অটো ডিটেক্ট করে ফেলে, সে প্রেজেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা সুবিধা। তারপর হচ্ছে আইরিস স্ক্যান, চোখের মনি, সে কিন্তু চোখের মনি দিয়েও ডিটেক্ট করতে পারে, যেটা হচ্ছে ওই জিনিসটা। ফেস রিকগনিশন, আপনার যে চেহারা, আপনার যে খুমা, বরিশালের ভাষায় বলে খুমা, আপনার যে ফেস, সে ফেস চেক করেও কি সে ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে আপনি। আর ডিএনএ টেস্ট, এটা যে টেস্ট করেও ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে আপনি। মানে এক কথায় বায়োমেট্রিক্স আপনাকে ডিটেক্ট করবে যে এটা হচ্ছে আপনি। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাকে ডিটেক্ট করতে পারবে, যেটা হচ্ছে বিজয়। আমি যদি কোনো চুরি ডাকাতি করি, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বুঝে যাবে এটা হচ্ছে বিজয়। আমার যে চোখের আইরিস মনি আছে, চোখের মনি, আমার মনি দেখে বুঝে যাবে এটা হচ্ছে আমি। আমার ফেস দেখে বুঝে যাবে এটা হচ্ছে আমি। আমার ডিএনএ টেস্ট দিয়ে বুঝে যাবে এটা হচ্ছে আমি। এগুলা হচ্ছে শরীরবৃত্তীয়। আর আচরণগত কি কি? ভয়েস, যেমন আমার কণ্ঠ, আল্লাহ আমার এমন একটা ফাড়া কণ্ঠ দিছে, এমন বাজে একটা কণ্ঠ আল্লাহ আমার দিছে, আমি অবশ্যই শুকরিয়া আল্লাহর কাছে। ঠিক আছে, আমার কণ্ঠ হচ্ছে যখন আমি ফোনে কথা বলি, অনেকে আমাকে তখন আপু বলে সম্বোধন করে, এটা আমার খুব কষ্ট লাগে। বিশেষ করে হচ্ছে যে আমাকে যখন বিভিন্ন হেল্পলাইন থেকে কল দেয়, লাইক ব্যাংক থেকে কল দেয়, বা হচ্ছে যে আমার গ্রামের বাড়িতে আকাশ ব্যবহার করি, আকাশে কোনো সমস্যা হলে আকাশ হেল্পলাইন থেকে কল দেয়। কল দেওয়ার পরে যখন আমি ফোন রিসিভ করে হ্যালো বলি, আমাকে বলে আপু, হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, আপনাকে এটা হয়েছে এটা হয়েছে। তখন আমি বলি যে ভাই আমি আপু না, আমি হচ্ছে ভাইয়া। আমার বয়সটা হচ্ছে ফোনে মেয়েদের মতো শোনা যায়, যে কারণে আপু বলে সম্বোধন করে। আর যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভয়েস দিয়ে আপনাকে ডিটেক্ট করতে পারবে, এটা হচ্ছে আপনি। আপনার সিগনেচার ভেরিফিকেশন করে ডিটেক্ট করতে পারবে, এটা হচ্ছে আপনি। আপনার টাইপিং কি স্ট্রোক দিয়ে ভেরিফাই করতে পারবে, এটা হচ্ছে আপনি। ঠিক আছে, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। ঠিক আছে, স্লাইডে তো আমাদের আর কিছু নাই, এই জিনিসগুলো পড়তে হবে। আর একটা জিনিস পড়তে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা আমি স্লাইডে উঠাইনি সময় কমের জন্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়লে কিন্তু আমাদের ক্লাস শেষ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ন্যানো টেকনোলজি, দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, ন্যানো প্রযুক্তি জিনিসটা কি, আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলা। আপনি যদি চান আপনার বৈশিষ্ট্য পরিবর্তন করতে, যে আমার বৈশিষ্ট্যগুলো ভালো না, আমি পরিবর্তন করতে চাই, আপনি চাইলে আপনার বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলতে পারবেন। এই জিনিসটা একটু ভালোভাবে শুনেন, তাহলে আপনি মজা পাবেন, এটা আপনার বাস্তব জীবনেও কাজে লাগবে।
আমাদের বাংলাদেশে, আমি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে অনেক মা বাবা আছে তারা খারাপ। খারাপ বলতে বোঝাচ্ছি মানে সমাজের সাথে তাদের ব্যবহার যায় না। মা মনে করেন প্রস্টিটিউট বা হচ্ছে যে অন্যান্য কার্যকলাপে লিপ্ত, বাবা মনে করেন যে নেশা করে, চুরি ডাকাতি করে, এই সেই। এখন তাদের ঘর থেকে যে সন্তান হইছে, হ্যাঁ, সন্তান মনে করেন ভালো, তাদের এই কাজগুলা তাদের পছন্দ না। হ্যাঁ, তাদের যে সন্তান, তাদের এই কাজগুলা পছন্দ না। এখন যেহেতু মায়ের কাছ থেকে সে জন্ম নিছে এবং বাবার কাছ থেকে জন্ম নিছে, জিনগত তাদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কিন্তু সন্তান পাওয়া যাবে। যেমন আমার হুটহাট আমি রেগে যাই, আমি খুব অল্পতে হাইপার হয়ে যাই, রেগে যাই, এটা হচ্ছে আমার আব্বার কাছ থেকে গেছে। আমার আব্বাও আমার মতো, ঠিক আছে। আমার আব্বা কিন্তু আমার চেয়েও রেগে যায়, ঠিক আছে, খুব অল্পতে রেগে যায় আমার আব্বাও। তো এই বৈশিষ্ট্যটা পাইছি হচ্ছে আমি আমার আব্বার কাছ থেকে। সো এরকম প্রত্যেকের বৈশিষ্ট্য পাইছেন হচ্ছে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে। এখন মনে হলো যে লাইক আমারই মনে হলো, মনে করেন যে আমি যে আমার আব্বার কাছ থেকে একটা বৈশিষ্ট্য পাইছি যে অল্পতে রেগে যাই, আমার এই রাগটাকে সরাইতে হবে, যেটা সমাজের জন্য ভালো না। অল্পতে রাগ করে ফেলা, হ্যাঁ, চিল্লায়া উঠা, এগুলো ভালো না। চিৎকার করে ফেলা, এগুলো ভালো না। আমার কাছে মনে হইলো আমার এই বৈশিষ্ট্যটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আমি চাইলে আমার এই বৈশিষ্ট্যটা চেঞ্জ করে ফেলতে পারবো। যেই প্রযুক্তি দিয়ে আমি আমার এই বৈশিষ্ট্যটা চেঞ্জ করব, সেই প্রযুক্তিটার নামই হচ্ছে ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আপনার কাছে একটু অবাক মনে হবে এবং মনে হবে এটা কি ভাইয়া করে। হ্যাঁ, বাংলাদেশের এই কাজটা এখন অনেকেই করতেছে, তাদের বৈশিষ্ট্য, তাদের ডিএনএ গুলো চেঞ্জ করে ফেলতে পারতেছে, ঠিক আছে। এটা কিন্তু সম্ভব, আপনি চাইলে আপনার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন, যেটা আমি বলতেছিলাম। এখন মনে করেন আপনার বাবার এমন একটা বাজে অভ্যাস আছে, যে অভ্যাসটা আপনার মধ্যেও চলে আসছে, ডিএনএ গত ভাবে বা জিনগত ভাবে আপনার মধ্যেও চলে আসছে এই অভ্যাসটা। আপনি চাইলে এই অভ্যাসটা ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন। যেই প্রযুক্তি দিয়ে এই অভ্যাসটা রিমুভ করবেন সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এইটা ভালোভাবে বুঝাইতে গেলে আর একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে ওই যে শরীফা গল্পের কথা আপনারা শুনছেন, শরীফ থেকে শরীফা। এই শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আপনার কাছে মনে হইলো যে অমুকের একটা বৈশিষ্ট্য আপনার কাছে খুব ভালো লাগে, ওই বৈশিষ্ট্যটা আপনি অ্যাড করবেন, আপনি ওই বৈশিষ্ট্যটাও কিন্তু আপনি আপনার মধ্যে অ্যাড করতে পারবেন। সেটাই হচ্ছে ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমার ওই নম্র স্বভাবের মানুষগুলো খুবই ভালো লাগে। যেমন হচ্ছে যে তার অনেক কিছু ঘটে যাবে, তার চোখের সামনে দেখবেন যে অনেক কিছু ঘটে যাচ্ছে, সে এগুলো একদম কেয়ার করে না, সে তার মতো নর্মালি, নম্রভাবে, ভদ্রভাবে এই জিনিসটাকে সে হ্যান্ডেল করে। সো এই স্বভাবটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যদি চাই যে এই স্বভাবটা আমার মধ্যে ইনক্লুড করবো, এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে অ্যাড করব, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আমার মধ্যে এই বৈশিষ্ট্যটা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বাস্তবে আরো যে ব্যবহারগুলো আছে সেগুলো হচ্ছে কৃষিকাজে। কৃষিকাজে কি ব্যবহারগুলো হয়? কৃষিকাজে যে ব্যবহারগুলো হয় সেটা হচ্ছে, মনে করেন আপনার দরকার, ঠিক আছে, ঠিক আছে, আপনার আম দরকার হচ্ছে, মনে করেন একটা আমে হয়ে যাবে মনে করেন হাফ কেজি, এমন সাইজের আম দরকার, এবং আম হইতে হবে মিষ্টি। আপনি চাইলে এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আপনি নিজেই আমের চাষ করতে পারবেন। এটা কিসের মাধ্যমে হবে? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আপনার কাছে মনে হইলো যে আমি মাছ চাষ করবো, কিন্তু মাছগুলো হইতে হবে বড় বড়, আপনি সেই মাছগুলো চাষ করতে পারবেন, সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আপনি শশা চাষ করবেন, মনে করেন যে দেশি শশা ছোট ছোট হয়, আপনার কাছে মনে হলো আমি বড় শশা চাষ করব, সেই বড় শশা আপনি চাষ করতে পারবেন। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, এই কাজটা করতেছে। আমরা হাইব্রিড যে নাম শুনে থাকি, হাইব্রিড শশা, হাইব্রিড আম, হাইব্রিড অনেক কিছু যে জিনিসগুলো আমরা দেখে থাকি বাজারে, এই সবগুলাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উচ্চ ফলনশীল মাছ চাষ করতেছে, আম চাষ করতেছে, হ্যাঁ, আরো অনেক ধরনের জিনিস চাষ করতেছে, ঠিক আছে। এগুলো সবগুলাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একমাত্র কাজে হচ্ছে বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলা, ঠিক আছে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কারো কোনো কথা আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে ন্যানো টেকনোলজিটা নিয়ে একটু আলোচনা করবো, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে।
একটু দ্রুত বলেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে হচ্ছে আমরা ন্যানো টেকনোলজিতে মুভ করব। সারোরজম না, আচ্ছা দ্রুত সকলে একটু বলেন, নাহলে হচ্ছে আমরা ন্যানো টেকনোলজিতে মুভ করব। ন্যানো টেকনোলজি হচ্ছে খুবই ছোট একটা প্রযুক্তি। ন্যানো কথাটার মানে হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানো কথাটার মানে হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ, ঠিক আছে? 100 কোটি ভাগের 1 ভাগ মানে এটাকে এইভাবে লেখা হয় 10^9, ঠিক আছে? এটা হচ্ছে ন্যানো, ঠিক আছে? মানে এটা খুবই ছোট একটা প্রযুক্তি, যেই কারণে এই প্রযুক্তিটার নাম দেওয়া হয়েছে হচ্ছে ন্যানো প্রযুক্তি। খুবই ছোট একটা প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে ক্রায়ো সার্জারির মতো কাজ করে। ক্রায়ো সার্জারি যেরকম জীবের কোষগুলোকে বাহির থেকে ধ্বংস করতো, তো ন্যানো টেকনোলজি যে কাজটা করে ভিতরে গিয়ে কাজ করে। মনে করেন আমার হচ্ছে যে কিডনিতে একটা পাথর হয়েছে, আমার কিডনিতে একটা পাথর হয়েছে, এই পাথরটাকে অপসারণ করতে হবে বা ধ্বংস করতে হবে। তখন এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমি কি করব, আমার এই ভিতরে, হ্যাঁ, যেখানে পাথরটা আছে কিডনিতে, সেইখানে আমি প্রযুক্তিটা আমি ব্যবহার করব এবং পাথরটাকে আমি সরাই নিয়ে আসব। এই প্রযুক্তিটা এতটা ছোট, আমার শরীরে এটা প্রেরণ করলেও আমি হচ্ছে যে টের পাবো না বা আমার শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না। এই সমস্ত কাজ করা হয় হচ্ছে ন্যানো প্রযুক্তি দিয়ে। এছাড়াও ব্যবসার ক্ষেত্রে আরো অনেক ধরনের কাজ আছে ন্যানো প্রযুক্তির। মানে এক কথায় মনে রাখেন, এটা হচ্ছে একটা খুবই ছোট একটা প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে শরীরের অনেক রোগাক্রান্ত কোষ বা অনেক রোগ নিরাময় করা হয়। তাছাড়া ন্যানো প্রযুক্তির আরো অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, যে আমরা চিপস খাই না, চিপসের প্যাকেট যে ফোলা থাকে, এটা কেন ফোলা দেওয়া হয়? ভিতরে যে বাতাসটা দেওয়া হয়, এই বাতাসটাও কিন্তু ন্যানো প্রযুক্তি, ঠিক আছে? কারণ নাহলে চিপস নষ্ট হয়ে যেত, নাহলে চিপস নষ্ট হয়ে যাইতো। এছাড়া আরো অনেক, যে চিপস বলেন, তারপরে হচ্ছে চানাচুর বলেন। কই ভাই ন্যানো প্রযুক্তি কই? এই যে ক্রায়ো সার্জারি, যেটা নিয়ে আমি কথা বলে ফেলছি অলরেডি, ক্রায়ো সার্জারি নিয়ে কথা বলে ফেলছি। তারপরে কই, এবারে ন্যানো টেকনোলজি কই? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স আমরা পড়ে ফেলছি। তারপরে কি পড়ছি? বায়ো ইনফরমেট্রিক্স, কই রে ভাই? এই যে ন্যানো টেকনোলজি, ঠিক আছে? এই যে ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজির কয়েকটা জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। এই যে কোন কোন কাজে এগুলো ব্যবহার করা হয়, প্রয়োগ ক্ষেত্রগুলো একটু দেখে নেবেন। কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি, কম্পিউটারে যে অনেক ধরনের মেমোরি আছে বা অনেক ধরনের হার্ডওয়্যার জিনিসগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু খুবই ছোট প্রযুক্তি। এগুলো কিন্তু খুবই ছোট প্রযুক্তি, এতটা ছোট প্রযুক্তি যেটা কিন্তু চোখেও দেখা যায় না। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ঠিক আছে? এমন ছোট ছোট যন্ত্রপাতি আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি। জ্বালানিতে আছে, প্যাকেজিং বা প্রলেপ, যেটা আমি অলরেডি বলে দিছি, যেমন চিপসের প্যাকেট, আপনি যদি চিপসের প্যাকেট দেখেন, হ্যাঁ, এগুলোতে কিন্তু এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, যে কারণে চিপস গুলা নষ্ট হয় না, ভিতরে থাকে। ওষুধ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, বস্ত্র শিল্পতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, খেলাধুলার যে বিভিন্ন সামগ্রী আছে, ঠিক আছে, টেনিস বল, হ্যাঁ, তারপরে আরো অনেক ধরনের আছে, এগুলাতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, আশা করছি আপনারা এগুলো নিজেরা পড়লে পারবেন। এই তো অধ্যায়, এই অধ্যায়ে তেমন কোনো কিছু নেই। আর এখানে দুইটা জিনিস একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্প্যামিং আর হচ্ছে এই যে, এই দুইটা জিনিস একটু আমাদের জানতে হবে, ফিশিং আর হচ্ছে ভিশিং। এই দুইটা জিনিস থেকে প্রশ্ন আসে। ফিশিং জিনিসটা হচ্ছে ফিশ থেকে মূলত ফিশিং। ফিশ মানে কি? মাছ। আমরা বড়শি দিয়ে মাছ ধরি না, জাল পেতে মাছ ধরি, বড়শি দিয়ে বিভিন্ন খাবার দিয়ে মাছ করি, এটা কি জাল পাতা? আমরা বড়শি দিয়ে যখন মাছ ধরি তখন আমরা কি করি, বড়শির মধ্যে আমরা কি করি, খাবার দেই, মাছের খাবার দেই, মাছ ওই খাবারটা খেতে আসে, তখন সে জালে আটকা পড়ে যায়, সে বড়শিতে ধরা পড়ে যায়, রাইট? এরকম যেভাবে আমরা ফিশিং করি, সেম ভাবে কিন্তু ইন্টারনেট প্রযুক্তিতে আমাদেরকে ফিশিং করা হয়। বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়, যেমন বলা হয় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে 30 জিবি নেট দিচ্ছে, বা আপনাকে হচ্ছে যে অমুকের কারণে আপনাকে একটা ল্যাপটপ দিচ্ছে, আপনি এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন। আমরা এরকম কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখে থাকি, বিভিন্ন মেসেঞ্জারে বন্ধুরা শেয়ার করে থাকে, আমরা না জেনে এই জিনিসগুলো শেয়ার করি। এগুলাই মূলত হচ্ছে ফিশিং। এই যে আপনাকে বললো আপনি ল্যাপটপ পাবেন,
আপনি এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করেন, যখনই আপনি এই লিঙ্কে ঢুকলেন তখনই আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে যাবে হ্যাকাররা। হ্যাঁ, আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে গিয়ে আপনার মেসেঞ্জার দেখে ফেলবে, হোয়াটসঅ্যাপ দেখে ফেলবে, আপনার মোবাইলে যদি কোনো গোপনীয় ডাটা থাকে সেগুলো দেখে ফেলবে এবং এগুলো সে নিয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে ফিশিং। মানে এক কথায় যে আপনাকে লুপ দেখাবে এবং একটা ফাঁদ পাতবে, যে ফাঁদে পা দিলেই কিন্তু আপনি শেষ। ঠিক আছে। আর ভিশিং জিনিসটা কি? ভিশিং জিনিসটা হচ্ছে বিকাশের নাহিদ। ভিশিং জিনিসটা হচ্ছে কি? বিকাশের নাহিদ। ফিশিং জিনিসটা কি? এটা আমরা অলরেডি বুঝে গেলাম। আর ভিশিং জিনিসটা হচ্ছে বিকাশের নাহিদ। বিকাশের নাহিদ কিরকম? বিকাশের নাহিদ কি করে? সে ফোন করে বলে যে আপনি 10,000 টাকা পাইছেন, আপনি 50,000 টাকা পাইছেন, আপনি হচ্ছে বিকাশের আপনার পিন নাম্বারটা বলেন, ঠিক আছে, নাহলে আপনি টাকা তুলতে পারবেন না, এই সেই বলে সে কি করে আপনার ফোনের টাকা নিয়ে যায়। ঠিক আছে। টেলিফোন করে বলবে যে আপনি তো একটা লটারি পাইছেন, ঠিক আছে, আপনি একটা লটারি পাইছেন, যে লটারি করতে গেলে আপনার ফোনের এই ভেরিফিকেশনটা দিতে হবে। যখন আপনি ভেরিফিকেশনটা দিবেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্য আপনার হ্যাক হয়ে যাবে, তখন সে টাকা নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ভিশিং। ঠিক আছে। মানে এক কথায় টেলিফোনে অডিও কল ব্যবহার করে যেটাকে করা হয় এটাকে বলা হয় হচ্ছে ভিশিং। ঠিক আছে। আর কোনো ফাঁদ পেতে যেটা করা হয় এটাকে বলা হচ্ছে ফিশিং। আশা করছি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে হচ্ছে যে আমরা ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে। এটা থিওরিটিক্যাল কথাবার্তা, নিজেরা একটু ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন নিজেদের মতো করে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, 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 কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। তানহা, আপনি ছিলেন এতক্ষণ? আপনারা তো এগুলো পারার কথা। 25 ব্যাচ, 26 ব্যাচের কে কে ছিলেন এতক্ষণ? দেখি তো। 26 ব্যাচের জন্যই মূলত ক্লাসটা নিয়েছি। হুমারা জানাব ভাইয়া, স্মার্ট হোম বাকি আছে, এগুলো নিজেরা পড়ে নিন। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, যদি আপনাদের পড়তে ইচ্ছা হয় এগুলো নিজেরা পড়ে নিবেন। আর হচ্ছে অনেক কিছুই পড়ানোর বাকি, কারণ এগুলা সবকিছু তো আর পড়ানো সম্ভব না। এগুলো বাংলা রিডিং আপনারা নিজেরা পড়লে পারবেন। স্যার কালকে ক্লাস কখন হবে? আমাদের সকল ক্লাস 9টায় শুরু হয়। আমাদের সকল ক্লাস রাত 9টায় শুরু হয়। ঠিক আছে। কালকের ক্লাস আমাদের সি প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাস 9টায় শুরু হবে। মারিয়া 26। আর 26-এ কে কে আছেন? আবি হামিম, আমি ভাই। ক্লাস লিঙ্ক HSC 25 পর্যন্ত থাকবে। ক্লাস লিঙ্ক আজীবন থাকবে, শুধু 24-25 না, সারা জীবন থাকবে। আপনার বাচ্চাও দেখতে পারবে যদি ফেসবুক না কোনো ক্ষতি হয়। 26-এ অনেকে আছেন জাস্ট, তাহলে ক্লাসটা সার্থক হয়েছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে, আমরা যে যে জিনিসগুলো পড়ছি, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা ন্যানো টেকনোলজি পড়ছি, আমরা বায়োমেট্রিক্স পড়ছি, আমরা ক্রায়োসার্জারি পড়ছি, আমরা হচ্ছে যে আর কি পড়ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছি, ভার্চুয়াল রিয়েলিটি পড়ছি, টেলিমেডিসিন পড়ছি, ভিডিও কনফারেন্সিং পড়ছি, অডিও কনফারেন্সিং পড়ছি, হ্যাঁ, স্যাটেলাইট পড়ছি। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এমসিকিউ আর একটা যদি এমসিকিউ লাগে, একটা ফ্রি ক্লাস নিয়ে এমসিকিউ শেষ করে দিব। আর আপনারা হচ্ছে যেহেতু ফ্রি ক্লাস, আপনাদেরকে বলেছিলাম ক্লাস ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করতে, কিন্তু আল্লাহর কোনো বান্দাই কোনো বন্ধুদের শেয়ার করেন না। আপনারা কি হিংসা করেন যে আমি একা শিখবো, আমার বন্ধুদেরকে শিখাবো না, বন্ধু শিখবে না? হিংসা করেন না, বন্ধুদেরকে শিখান। হ্যাঁ, বন্ধুরাও শিখুক। হিংসা করেন না। হিংসা কেন করেন? মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জিয়াদ সরকার, থ্যাংক ইউ সো মাচ। নিশরাতে চাঁদ, এমসিকিউ এক্সাম দিলে ভালো হইতো। ঠিক আছে, এমসিকিউ এক্সাম দেওয়া হবে। আপনাদের কি কি লাগবে গ্রুপে পোস্ট করে দিন। যে এখন বলছেন আমি হয়তো ভুলে যাবো, মনে থাকবে না, আমি গ্রুপ চেক দিই। আপনারা হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপ আছে প্লে উইথ আইসিটি, গ্রুপে আপনারা পোস্ট করে দিন। ওইখান থেকে আমি নোট করে কি কি লাগে আমি সময় করে সব করে ফেলবো। ঠিক আছে। স্যাটেলাইটের আগে কিছু পড়ানো হয়নি। রাব্বি হাসান, মজা নিলা ভাই। আমি জানি আমার বয়স কতটা খারাপ। আননোন কেউ ফোন করেই বলে আপু, আননোন কেউ ফোন করেই বলে আপু। হ্যাঁ, থাক, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যেটাই দিছে। ওকে ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আর যে অনুরোধ থাকবে সেটা হচ্ছে যারা ক্লাসটা করেছেন বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিন। ঠিক আছে, বন্ধু বান্ধবী সকলের সাথে ক্লাসটা শেয়ার করে দিন। ঠিক আছে। ঠিক আছে, ফারজানা ইসলাম। আচ্ছা, এখানে পেইড ব্যাচে যারা নাই তারা ভর্তি হয়ে যান। ঠিক আছে,
এখানে পেইড ব্যাচের কে কে একটু দেখি তো, এখানে পেইড ব্যাচের কে কে, আমাদের ব্যাচের কে কে আর ফ্রি ক্লাস কে কে করতেছেন, আমাদের পেইড ব্যাচের কে কে আর ফ্রি ক্লাস কে কে করতেছেন, পেইড ব্যাচের কে কে আর ফ্রি ক্লাস কে কে করতেছেন। ভর্তি হওয়ার জন্য ইসনাত নিয়া জাস্ট আপনি যে পেজে ক্লাস করতেছেন এই পেজে ইনবক্স করে বলবেন ভাই আমি কোর্সে ভর্তি হতে চাই, বাকি কাজ আমাদের সাপোর্ট টিম করে দিবে। আমাদের কোর্স ফি মাত্র 100 টাকা। ভর্তি হওয়ার জন্য কোনো প্যারা নাই, জাস্ট আপনার কাজ হচ্ছে এই পেজে ইনবক্স করে বলা, বাকি কাজ আমাদের সাপোর্ট টিম করে দিবে। ঠিক আছে, নিশিরাতে চাঁদ ভর্তি হয়ে যান অনেক। ওকে, ভর্তি হওয়ার জন্য জাস্ট যে পেজে ক্লাস করতেছেন এই পেজে ইনবক্স করেন, আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দিবে। ওকে, আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দিবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার নাম হচ্ছে বিজয়, আশরাফ বিজয়।